তবুও পূর্ণা হাসছে। বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে। তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে। পদ্ম, ওই পদ্ম, খাড়া। পদ্ম যে ক্ষেতের দিকে তাকালো। ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য। একই সঙ্গে পরে দুজন। কাছে এসে হাঁপাতে লাগলো লাবণ্য। শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। বাংলা পড়া শিখে এসেছিস? বলল পদ্মজা। তার প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল, আহারে সেরি, বাড়ির চুদ্দ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি? আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না। লাবণ্য অসন্তোষ প্রকাশ করলো। সে অলন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে। তাদের বাড়ির সবাই শিক্ষিত। তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে, পরিবারের ২-৩ জন সদস্য ছাড়া। আর পদ্মজার ১৪ গোষ্ঠী সবাই মূর্খ, ২-৩ জন ছাড়া। তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না। সত্যি আমি পারি না। ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন। তিনিও এই ভাষাতেই কথা বলেন। তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পাই। পূর্ণা তো পারে। আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না। আচ্ছা বাদ দে। শুন, কাইল আমরার বাড়িত নায়ক নায়িকারা আইব। পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করল, কেন আসবে? কোন নায়ক? শুটিং করতে, ছবির শুটিং। পদ্মজা এসবে কোনো আগ্রহ পাচ্ছে না। পূর্ণা খুব আগ্রহ বোধ করছে। সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে গিয়ে সাদা কালো টিভিতে ছায়াছবি দেখে, তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া। পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল, কোন নায়ক নায়িকা? বলো না লাবণ্য আপা। দাঁড়া, মনে করি। পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। লাবণ্য চোখ বুজে মনে করার চেষ্টা করলো। এরপর মনে হতেই বলল, লিখন চা আর চিত্রা দেবী। তুমি আমার ছবির নায়ক নায়িকা। স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করলো। মূল বক্তব্য ছিল সুদর্শন অভিনেতা লিখন শাহ। দিনটিকে বড় অলক্ষণে মনে হচ্ছে পদ্মজার। সকালে উঠে দেখে লাল মুরগিটার একটা বাচ্চা নেই। নিশ্চয়ই শিয়ালের কারবার। রাতে মুরগির খোপের দরজা লাগানো হয়নি। আর এখন চোখে পড়ল দেয়াল ঘড়িটার কাঁটা ঘুরছে না। ঘড়িটা রাজধানী থেকে হানি খালামণি দিয়েছিলেন। গ্রামে খুব কম লোকই হাত ঘড়ি পরে। দেয়াল ঘড়ি হাতে গোনা ২-৩ জনের বাড়িতে আছে। পদ্মজা সূর্যের দিকে চেয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করলো। পূর্ণা প্রেমা দুপুরের খাবার খেয়েই ঘুমিয়ে পড়েছে। আর আম্মা পদ্মজা পাশের ঘরে উকি দিয়ে দেখে হেমলতা মনোযোগ সহকারে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন। আটপাড়ায় একমাত্র তিনিই সেলাই কাজ করেন। প্রতিটি ঘরের কারো না কারো পরনে তার সেলাই করা জামা আছে। লুকিয়ে দেখছিস কেন? ঘরে আয়, হঠাৎ বললেন হেমলতা। পদ্মজা লজ্জা পেয়ে বলল, না আম্মা, কাজ আছে। হেমলতা জগ বাড়িয়ে দিয়ে বললেন, পানি ভরে নিয়ে আয়। জগ হাতে নিয়ে পদ্মজা বলল, ছটকা কোন মুরগিটা দেব? হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে, তাই ছটকা দিবেন বলে মনস্থির করেছেন। দুঃস্বপ্ন দেখলেই তিনি ভীষণ অস্থির হয়ে পড়েন। গরিব দুঃখীদের ছটকা দেওয়ার পরই স্বস্তি পান। তার পূর্ণাঙ্গ বিশ্বাস, গরিব মিসকিনদের দান করলে তাদের দোয়ায় বিপদ কেটে যায়। সাদা মোরগটা, মুন্না এসেছে? না, প্রতিদিন বিকেলবেলা পানি নিতে আসে, একটু পরই আসবে। হেমলতা আর কথা বাড়ালেন না। পদ্মজা কলপাড় থেকে পানি নিয়ে আসে। আসরের আজানের সঙ্গে সঙ্গে মোড়ল বাড়ির কল থেকে পানি নিতে আসে মুন্না। গ্রামের সচ্ছল পরিবার নেই বললেই চলে। হাতে গোনা যে কয়টা পরিবারের সচ্ছলতা বিদ্যমান, শুধু তাদের বাড়িতেই টিউবওয়েল আছে। পুরো আটপাড়াতে টিউবওয়েল মাত্র ৫টা। পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে। তার মধ্যে একজন মুন্না। বয়স বেশি নয়, মাত্র ১০। মাহারা ছেলেটির পঙ্গু বাবা সদরে বসে ভিক্ষা করে। মুন্নাকে দেখে রাখার বা যত্ন করার কেউ নেই। এখানে ওখানে ঘুরে বেড়ায়। কারো মায়া হলে একবেলা নিয়ে দুমুঠো খেতে দেয়। পদ্মজা মোড়ক নিয়ে কলপারে এসে দেখে মুন্না নেই। একটু সামনে হেঁটে যেতেই ঘাটে দেখতে পেল ছেলেটিকে। ডাকলো, এই মুন্না। মুন্না ফিরে তাকালো। পদ্মজার হাতে সাদা মোড়ক দেখে খুশিতে জ্বলজ্বল করে উঠে তার চোখ মুখ। পদ্মজা না বললেও সে বুঝে গেল আজ ছটকা পাবে। দাঁত কেলিয়ে হেসে দ্রুত পায়ে এগিয়ে এলো মুন্না। হাসছিস কেন? এই নে মোড়ক, তোর আব্বাকে নিয়ে খাবি। মুন্না খুশিতে গদগদ হয়ে মোড়কটিকে ২ হাতে জড়িয়ে ধরল। কি সুন্দর মুন্নার হাসি! তার খুশিতে পদ্মজাও খুশি হলো। বলল, খুব খুশি? হুম। আমাদের জন্য দোয়া করবি। করবাম আপা। আচার খাবি? হ, খাইবাম। কোনো খাবারেই ছেলেটা না নেই। সে সব খায়। পদ্মজা আবার হাসল।
খাওয়ার কথা শুনলেই পেটুক মুন্নার চোখ চকচক করে ওঠে। আচার নিয়ে আসে পদ্মজা, মুন্নার সঙ্গে ঘাটে সিঁড়িতে বসে আরাম করে দুজন আচার খায়। মুন্না একটু একটু করে খেতে খেতে বলল, আপা তুমি খুব ভালা। তাই? হ, বড় হইয়া আমি তোমারে বিয়া করবাম। পদ্মজা বিষম খেলো। খুব দ্রুত এদিক সেদিক তাকিয়ে দেখলেও কেউ শুনল নাকি। বিয়ে তার কাছে খুব লজ্জাজনক বিষয়। শব্দটি শুনলেই লজ্জায় লাল হয়ে যায় সে, অন্তর কাঁপে। ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞেস করে, বিয়ের কথা কোথায় শিখলি? আব্বা কইছে। আর বলবি না এসব, যা বাড়িতে যা। পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভেতরে চলে যায়। রান্নাঘরে ঢুকে দেখে হেমলতা রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছেন। সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না, হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন। ঘরে একটা আবার রান্নাঘরে আরেকটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার। তাই বিকেলে রাতের রান্না সেরে ফেলেন তিনি। পদ্মজা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, আম্মা আমি রাধি। লাগবে না, সাহায্য কর শুধু। পদ্মজা চোখ ঘুরিয়ে খুঁজতে লাগলো কি কাজ করা যায়, কিন্তু এমন কিছু পেল না যেটা করা যায়। কোনো সাহায্যের প্রয়োজনই তো নেই। হেমলতা বললেন, লাউ নিয়ে আয়। লাহারি ঘর থেকে? লাহারি ঘরে নেই, ছিঁড়ে নিয়ে আয়। পদ্মজা এমনভাবে ছুটতে যায় যেন মায়ের আদেশ নয়, চাঁদ পেয়েছে। লাউ, বরবটি, ঢ্যাঁড়স, কাঁকরোল, করলা, চিচিঙ্গা, পটল, ঝিঙা সহ নানা ধরনের সবজির মেলা বাড়ির চারপাশে। পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয়। বর্ষাকাল হওয়াতেই জোকের উপদ্রব বেড়েছে। অবশ্য জোকের ভয় তার নেই। পদ্মজার গমন পথের দিকে জিম মেরে কতক্ষণ চেয়ে রইলেন হেমলতা। মেয়েটাকে দেখলে মাঝে মধ্যে মন বিষণ্ণতায় ভরে ওঠে। বুকের ভেতর কিসের যেন অস্থিরতা অনুভব হয়। যুক্তিহীন কিছু চিন্তা ঘুরে বেড়ায় মস্তিষ্ক জুড়ে। পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কাল রাত। পদ্মজার ছিমছাম গরনের দুধে আলতা দেহের অবয়ব দেখলে মন বলে এই দেহ পদ্মজার যন্ত্রণা। পদ্মজার ওষ্ঠদ্বয়ের নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে যেন পদ্মজার এক জীবনের কান্নার কারণ। হেমলতা পদ্মজার রূপের বাহার নিতেই পারেন না। কেন কৃষ্ণকলির ঘরে ভুবনমোহিনী রূপসীর জন্ম হলো? জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনের উপর কারো হাত থাকে না। যদি থাকতো, হেমলতা মোর্শেদকে বিয়ে করতেন না, কিংবা পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না। ভুলেও আল্লাহর কাছে রূপসী মেয়ে চাইতেন না। হেমলতার বুক চিরে ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আজ শুক্রবার, স্কুল নেই। ফজরের নামাজ আদায় করে তিন বোন পড়তে বসেছে। প্রেমা নামাজ পড়তে চায় না, ঘুমাতে চায়। হেমলতার মারের ভয়ে পড়ে। সে ঝিমুচ্ছে আর পড়ছে। তা দেখে পদ্মজা আর পূর্ণা ঠোঁট টিপে হাসছে। হেমলতা বিরক্ত হন। প্রেমার তো পড়ার ইচ্ছেই নাই, সেই সঙ্গে পদ্মজার পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে। তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন, প্রেমা, ঘুমাচ্ছিস কেন? ঠিক হয়ে পড়। আচম্বিত ধমকে চমকে উঠল প্রেমা। তাড়াতাড়ি পড়া শুরু করলো চোখ খুলে। হেমলতা কিছুক্ষণ প্রেমাকে পর্যবেক্ষণ করে স্বাভাবিক গলায় বললেন, পড়তে হবে না, ঘরে গিয়ে ঘুমা। প্রেমা একটু অবাক হয়, পর মুহূর্তেই খুশি হয়ে ছুটতে যায় ঘরে। পূর্ণা মুখ ভার করে ফেলল। তারও তো পড়তে ইচ্ছে করছে না, কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না। হয়তো ছোটবেলা ছাড় দিতেন, মনে নেই। সে আবার সবকিছু দ্রুতই ভুলে যায়। ব্রেন ভালো প্রেমার, যা পড়ে মনে থাকে। পদ্মজার অবশ্য সবকিছুই স্বাভাবিক, শুধু রূপ বাদে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হাতে ঝাঁকি, জাল আর বড়শি নিয়ে মোর্শেদ বাড়িতে ঢুকলেন, কাঁধে পাটের ব্যাগ ঝুলানো। ভোরে মাছ ধরতে গিয়েছিলেন। তিনি বাড়ি ফিরলে পূর্ণা ও প্রেমা সবচেয়ে বেশি খুশি হয়। মাছ খেতে পারে অনেক। অর্থ সংকটের জন্য হেমলতা খুব কম মাছ কেনেন। মোর্শেদ যতদিন বাড়িতে থাকেন ততদিন মাছের অভাব হয় না। মোর্শেদ কিছু বলার আগেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে। তিনি কাঁধের ব্যাগ উল্টে ধরলেন গামলার উপর। পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি মাছের ছড়াছড়ি লেগে যায়। হেমলতা মনে মনে ভারী খুশি হন। পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে, আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা। আড়াল থেকে পদ্মজা দেখছে, তার ঠোঁটেও হাসি। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে। মোর্শেদ বাড়ি থেকে বের হতেই লতা আনতে বাড়ির পেছনে ছুটে যাবে পদ্মজা। প্রেমার মাথায় হাত বুলিয়ে হেমলতাকে উদ্দেশ্য করে মোর্শেদ বললেন, হুনলতা, আমার আম্মারারে পাবদা ভুনা কইরা দিবা, সবজি টবজি দিয়া রানবা না। আব্বা, আপনি বাড়িতে থাকবেন? তাইলে তো প্রতিদিনই মাছ খেতে পারি, বলল পূর্ণা। মোর্শেদ আর চোখে আড়ালে লুকিয়ে থাকা পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকিয়ে পূর্ণাকে জবাব দিল, কোনো রকম অশান্তি না হইলে তো থাকবামি। গামছা নিয়ে কলপারে চলে যান তিনি।
জন্মদাতার ইঙ্গিত বুঝতে পেরে পদ্মজার মুখটা ছোট হয়ে যায়। প্রতিবার বাড়ি ছাড়ার আগে মোর্শেদ পদ্মজাকে কটু কথা শোনান। তখন হেমলতা রেগে গিয়ে জবাব দিলে তর্কাতর্কি করে তিনি বাড়ি ছাড়েন। মোর্শেদ নাকি বাড়ি ফিরলা কোন দিন? মোর্শেদ গোসল সেরে সকালের মিষ্টি রোদ পোহাচ্ছিলেন। ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হেসে বললেন, আরে মিয়া চাচা, আহেন আহেন। পূর্ণা রে, চেয়ার আইন্না দে। খবর কি? পূর্ণা চেয়ার নিয়ে আসে। রশিদ একদোলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলো আরাম করে। প্রেমাকে উঠানে খেলতে দেখে খসখস গলায় ফরমাইশ দিল, এই মাইয়া, যা পানি লইয়া আয়। অনেকক্ষণ ধইরা দমটা আটকাইয়া আছে। প্রেমা রান্নাঘর থেকে পানি এনে দেয়। রশিদ পানি খেয়ে মোর্শেদকে বলল, খবর তো ভালাই। তো বাবা সেরিডারে কি বিয়া দিবা না? 2 বছর যাক, পড়তাছে যখন মেট্রিকটা পাশ করুক, কি কন? মেজোটা না, বড়টা। তোমার বউ তো মরিসের লাহান, কোনো ভাই ওই রাজি হয় না, তুমি বোঝাও। পাত্র খাডি হীরা, বাপদাদার জমিদারি আছে। মোর্শেদ আর চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন। নেই ওরা। তিনি জানেন পদ্মজার উপর কোনো রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না। হেমলতা তা হতে দেবে না। এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না। মোর্শেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন, থাকুক না, পড়ুক। মায়ে যখন চায় সেটি পড়ুক, তাইলে পড়ুক। রশিদ নিরাশ হয়ে তাকিয়ে রইল। ভেবেছিল মোর্শেদ হয়তো রাজি হবে। রশিদ এতদিন মেয়ে শ্বশুরবাড়িতে ছিল, এরপর বড় অসুখে পড়ে। তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেনি। আজ একটু আরাম বোধ হতেই ছুটে এসেছে অনেক আশা নিয়ে। কিন্তু তার জবানবন্দিতে সে আশাহত হলো। কটমটে গলায় বলল, যুবতী ঘরের এখন ভালা না, যখন বংশে কালি পড়ব তখন বুঝবা। হুনো মোর্শেদ, এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন ভালা থাহে না। পাপ কাম এদের চারপাশে ঘুরঘুর করে। বেলা থাকতে জামাই ধরাইয়া দেওয়ান লাগে, বুঝছো? তোমার বউরে বোঝাও। পাত্রের অনেক প্রশংসা করলো রশিদ। জমি জমা বাড়িঘর সবকিছুই বাড়াবাড়ি রকমের বর্ণনা দিল। রশিদ ঘটক যেতেই মোর্শেদ হেমলতার পাশে গিয়ে বসেন। পদ্মজার বিয়ের কথা তুলেন ইনিয়ে বিনিয়ে। হেমলতা সাফ নাকচ করে জানিয়ে দিলেন কিছুতেই এখন মেয়ের বিয়ে দিবেন না। আর মোর্শেদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতেও মানা করে দেন। শেষ কথাটা বেশ কঠিন করেই বললেন, আগে বাপ হও, পরে বাপের কাজ করতে এসো। মোর্শেদের তিরিক্ষি মেজাজ, রান্নাঘর ছেড়ে বেরিয়ে যান তিনি। রগে রগে তার রাগ টকবক করছে। পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন, সেরি যখন রূপ দিয়া নটি হইব, তখন আমার ঠ্যাংও পাইবা না। এই সেরি মজা বুঝাইব। কথাটা শুনে পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। হেমলতা রান্নাঘর থেকে বের হয়ে আসেন মোর্শেদকে কিছু কঠিন কথা শোনাতে। পদ্মজা তখন দৌড়ে আসে, হেমলতার হাতে ধরে রান্নাঘরের ভেতর নিয়ে যায়। মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও ততক্ষণ খুব ভালো লাগে। পূর্ণা আর প্রেমা কত খুশি হয়, বাড়িটা পরিপূর্ণ লাগে। সে চায় না বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক। হেমলতার রাগে এক ঝটকায় মেয়ের হাত ছড়িয়ে দেন। তার সহ্য হয় না মোর্শেদকে। মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মোর্শেদ। ভালোটা কখনো বোঝে না, মানুষের কথায় নাচে। সারাক্ষণ একটা বাক্যই যেন জপ করে, লোকে কি বলবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাথার উপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফেরেন। মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি খুব খুশি। হেমলতাকে ডেকে বললেন, 1 মাসের লাইগ্যা ঘরটা সাইরা লাহারি ঘরে উঠা পড়ো। হেমলতা কিছু বললেন না। তার প্রশ্নবোধক চাহনি দেখে মোর্শেদ বললেন, শুটিং করার লাইগ্যা মাতবর বাড়ি যারা আইছে, হেরান নাকি শুটিং এর জন্যই আমার বাড়ি পছন্দ হইছে, বিরাট অঙ্কের টাকা দিবে কইছে। আমিও কথা দিয়ে আইছি। হেমলতা রেগে যেতে গিয়েও পারলেন না। সত্যি টাকার খুব দরকার। পদ্মজার সামনে ম্যাট্রিক পরীক্ষা, কত খরচ। কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে। পদ্মজা যখন ছোট ছিল তখনও একবার এই বাড়িতে শুটিং হয়েছিল। তিনি কিছুক্ষণ ভেবে বললেন, টাকার কথা আমার সঙ্গে আলোচনা করতে বলো, নাইলে জাগা হবে না। আরে বলাম নে, এখন সব গুছাও, ওরা কাইলি আইব। পুনা আড়াল থেকে সবটা শুনেছে। 7 দিন হয়েছে লিখন চা আর চিত্রা দেবী অলন্দপুরে এসেছেন, অথচ সে দেখতে পারল না। হেমলতা যেতে অনুমতি দেননি। পূর্ণা নামাজের পর দোয়ায় খুব অনুনয় করে আল্লাহকে বলেছে যেন লিখন শাহ আর চিত্রা দেবীকে স্বচক্ষে দেখতে পারে। আর এখন শুনছে তাদের বাড়িতেই নাকি আসছে ওরা। পূর্ণার মনে হচ্ছে খুশিতে সে মারা যাবে। বুকের ভেতর দম আটকে আসছে। পানি লাগবে, পানি। এই মগা, আমাকে 1 কাপ চা দাও তো। মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে। চিত্রার পাশের চেয়ারটা টেনে তাতে বসলো লিখন। এরপর মগাকে বলল, দারুণ চা করো তো তুমি। কাচুমাচু হয়ে হাসলো মগা।
ভাবে বোঝা গেল প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে। এদিকে মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল চিত্রা। চিত্রার হাসির সেই দৃশ্য মুগ্ধ হয়ে দেখছে মগা। মাতব্বর বাড়ির কামলা সে। চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব তাকে দেয়া হয়েছে। চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে মগা ভীষণ খুশি। চিত্রা বলল, তোমার ভাইয়ের নামটা যেন কি? 4 ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল, মদন। চিত্রার হাসি পায়, অনেক কষ্টে চেপে রাখলো। মগা, মদন এসবও কারো নাম হয়? শুটিং এর মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে, তাই আপাতত শুটিং স্থগিত আছে। বারান্দায় বসে বৃষ্টি দেখছে সবাই, প্রত্যেকের হাতেই রং চা। ডিরেক্টর আবুল জাহেদের খিচুড়ির স্বাদ অতুলনীয়। তিনি আজ খিচুড়ি রান্না করেছেন, বৃষ্টি দেখেই ঢুকে পড়েছেন রান্নাঘরে।